মল্লিক সেলিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম 2024 এর প্রস্তুতি পর্ব 13 তে অন্যান্য উৎস হইতে আয় এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আয়কর আইন 2023 এর ধারা 66 তে অন্যান্য উৎস হইতে আয় বলা হচ্ছে কোন করদাতা নিম্নলিখিত আয়সমূহ অন্যান্য উৎস হইতে আয় খাতের অধীন শ্রেণীভুক্ত ও পরিগণিত হইবে, যথা রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি, স্পর্শার্জিত সম্পত্তির ব্যবহার অধিকারের আদায়ের মাধ্যমে অর্জিত আয়, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি। ধারা 30-এ বর্ণিত অন্য কোন খাতের অধীন শ্রেণীভুক্ত হয় নাই এরূপ যে কোনো উৎস হইতে আয়। তারা ধারা 30-এ বলা ছিল 7টি খাতে আয়, তার মধ্যে একটি ছিল অন্যান্য খাতে আয়। তাহলে অন্যান্য 6টি খাতে যদি অন্তর্ভুক্ত করা না যায় তাহলে বাকিটা আমাদের এই অন্যান্য উৎস হইতে আয় হিসেবে পরিগণিত হবে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে অন্যান্য উৎস হইতে আয় যেমন খনিজ মজুদ ও হাইড্রোকার্বন, মিনারেল ডিপোজিট, হাইড্রোকার্বন, সোনা, গুডউইল ব্যতীত অন্য কোনো পরিসম্পদ যা প্রাকৃতিক বা কোনো ব্যক্তির স্বীয় সৃষ্ট বা হস্তান্তর হইতে অর্জিত হয়। তারপর যে কোনো দান, অনুদান বা উপহার তা যে নামে অভিহিত হোক না কেন, এগুলো সবগুলো আপনার এই ইয়েতে চলে আসবে। এই দুইটা কিন্তু এবার অর্থ আইন 2024 দ্বারা এই গ আর ঘ প্রস্তাবিত হয়েছে আরো মোটা। এখন দেখি এই বিশেষ ধারা 67 বলা হচ্ছে অন্যান্য উৎস হইতে আয়ের বিশেষ ক্ষেত্র। তাহলে ধারা 66-র যে ইয়েটা 66 এর সামগ্রিকভাবে ক্ষুণ্ণ না করিয়া যদি আমরা দেখি তাহলে বিশেষ ক্ষেত্রে এই অধ্যায়ের বিধান অনুসারে অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলী প্রযোজ্য হবে। যে ক্ষেত্রে কোনো আয় বৎসে করদাতার হিসেবে বহিতে অথবা অন্য কোনো দলিলাদিতে এইরূপ যে কোনো অঙ্কের ক্রেডিট দেখা যায় যাহার প্রকৃত প্রকৃতি ও উৎস সম্পর্কে করদাতা কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করিতে পারেন না, তাহলে কোনো দলিল বা এরকম কোনো অঙ্কের ক্রেডিট এটা যদি ব্যাংক স্টেটমেন্টে আসে কোনো করদাতার বা হিসাবের বহিতে আসে কিন্তু উনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পারবেন না, তাহলে করদাতার ব্যাখ্যা উপকর কমিশনের নিকট সন্তোষজনক প্রতীয়মান হয় নাই, সেক্ষেত্রে উক্ত অঙ্ক অন্যান্য সহিত হিসেবে অন্তর্ভুক্ত হবে। এরকম অনেক সময় আমাদের ব্যাংক স্টেটমেন্টে কোনো টাকা থাকলে সেই জিনিসটা তখন যদি আমরা কোনো ডিটেলস দিতে না পারি তাহলে সেক্ষেত্রে এটা করদাতার অন্যান্য সহিত আয় হিসেবে পরিগণিত হয়। যে ক্ষেত্রে কোনো করদাতা কোনো সম্পদের মালিক হন বা কোনো ঋণ গ্রহণ করেন বা ব্যয় নির্বাহ করেন বা কোনরূপ এইরূপ কোনো লেনদেন করেন যাহা করদাতার পরিসম্পদকে প্রভাবিত করে, সেক্ষেত্রে ঘ প্লাস উম প্লাস চ। তাহলে গ হচ্ছে মোট নির্ভূত আয়, উম হচ্ছে নির্ভূত কর বহির্ভূত আয়, আর চ হচ্ছে ঘ এবং উম ব্যতীত তহবিলে অন্যান্য গ্রহণ প্রাপ্তি অপেক্ষা ক গ অধিক হইলে ক পরিসম্পদ পরিবৃদ্ধি নির্বাহকৃত অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে অ্যাসেট আছে ওই অ্যাসেট যখন আপনি পরিসম্পদ যখন হিসাব করবেন তখন দেখবেন আপনার যে ফান্ড ফ্লো যখন অ্যানালাইসিস করবেন তখন যদি কোনো ব্যালেন্স থাকে সেটা তখন অন্যান্য সহিত আয় হিসেবে পরিগণিত করতে। এটা হচ্ছে তিনটা আমরা যখন কোনো একটা অ্যাসেট যখন আহ, ইয়ে করি রিকনসিলিয়েশন করি তখন দেখা যাবে কি কোনো একটা অ্যামাউন্ট যদি না মিলে সেই জিনিসটাই তাহলে এই জিনিসটা এখানে এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করে যোগ করে যাবে অন্যান্য সহিত হিসেবে আয় হিসেবে। আর যে ক্ষেত্রে করদাতা বাণিজ্যিক মজুদ বা আর্থিক পরিসম্পদ ব্যতীত অন্য কোনো পরিসম্পদ কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করে না অথবা উপকর কমিশনের বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে করদাতা কর্তৃক পরিশোধিত মূল্য ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম, সেক্ষেত্রে পরিশোধিত মূল্য বা ও ন্যায্য বাজার মূল্যের মধ্যে যে পার্থক্য তাহা সংশ্লিষ্ট আয় বর্ষে করদাতার আয় হিসেবে গণ্য হবে। কোনো চুক্তি বাতিল বা রদ করিবার অথবা চুক্তির কোনো শর্ত
সত্ত্বে পরিবর্তন বা সংশোধনের কারণে কোনো আয় বর্ষে কোনো করদাতার ফি, কমিশন, ক্ষতিপূরণ বা সুনামূল্য যে নামেই অভিভুক্ত হোক না কেন, এইরূপ কোনো অর্থ প্রাপ্ত হইলে তাহা সংশ্লিষ্ট আয় বর্ষে করদাতার অন্যান্য হিসেবে আয় হিসেবে পরিগণিত হবে। লিজ বা ভাড়ার মাধ্যমে স্যালামি বা প্রিমিয়াম আকারে কোনো করদাতা কর্তৃক কোনো আয় বর্ষে কোনো এককালীন অর্থ প্রাপ্ত বা প্রাপ্য হলে করদাতার আয় বর্ষে উহা অন্য অন্যান্য উৎসিত আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। এখন আসি কোনো আহ, তাহলে আমরা যখন জমির কোন একটা ভাড়া নেওয়ার জন্য স্যালামি, এটা হচ্ছে অ্যাডভান্স না, স্যালামিটা বা প্রিমিয়ামটা সেটাই অন্যান্য উৎসব হিসেবে আয় হিসেবে পরিগণিত হবে। কোন আয় বর্ষে কোন করদাতা কর্তৃক কোন পরিসম্পদ অর্জনকালে পরিশোধিত অর্থ হইতে এই আইনের অংশ ৭ অনুসারে উৎসে করকর্তন করা বা সংগ্রহ করা না হইলে, তাহলে কোনো কারণে যদি কোন করদাতার পরিসম্পদ অর্জনকালে যদি পরিশোধিত অর্থ হইতে যে ট্যাক্স ডিডাকশন না হলে, তাহলে সেটা অন্যান্য উৎস হিসেবে পরিগণিত হবে। ঋণের দায় মওকুফের প্রেক্ষিতে কোনো আয় বর্ষে কোনো করদাতা যদি কোনো প্রকার লাভ বা সুবিধা প্রাপ্ত হন, তবে তাহা অর্থে রূপান্তরযোগ্য হোক বা না হোক, তো লাভ বা সুবিধার অর্থমূল্য উক্ত আয় বর্ষে করদাতার আয় হিসেবে গণ্য হবে এবং তাহা অন্যান্য সহিত আয় খাতের আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। এই উপধারার বিধান, তবে সত্য থাকে যে এই উপধারার বিধান নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। যদি কোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে হয়, তাহলে সেক্ষেত্রে প্রদত্ত স্বাভাবিক ব্যক্তি ঋণ বরাবর ঋণ বা সুদ মকুব। আবার যদি কোনো ব্যক্তির স্টক চেঞ্জে যদি থাকে, তাহলে এক্সচেঞ্জে যখন সিকিউরিটি বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এবং উহার প্রণীত বিধিমালার আলোকে মার্চেন্ট ব্যাংক মার্চেন্ট ব্যাংকার এবং পোর্টফোলিও ম্যানেজার ও বা স্টক ব্রোকার কর্তৃক কোনো মার্জিন লোন বা উহা হইতে উদ্ভূত সুদ মওকুবের কারণে 10 লক্ষ টাকা লাভ বা সুবিধা, এটা একটু ইয়ে করে দিছে, ভেঙে দিছে আপনাদের জন্য। করদাতা যাতে করদাতার জন্যই করা হয়েছে জিনিসগুলো। কোনো আয় বর্ষে করদাতা লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম বা এরূপ যে কোনো প্রকার প্রকৃতির খেলায় জয়লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে এরূপ প্রাপ্তি উক্ত আয় বর্ষে করদাতা সংশ্লিষ্ট করদাতার অন্যান্য উৎস হইতে আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। যে ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নহে, এইরূপ কোনো কোম্পানি কোনো আয় বর্ষে কোনো শেয়ার হোল্ডারের নিকট হইতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদে পরিশোধিত মূলধন প্রাপ্ত হয়, সেক্ষেত্রে উক্ত পরিশোধিত মূলধন উক্ত আয় বর্ষে কোম্পানির করদাতার অন্যান্য উৎস হিসেবে আয় হবে। তাহলে এই জিনিসটা দেখেন, কোনো কোম্পানি কোনো আয় বর্ষে কোনো শেয়ার হোল্ডারের নিকট থেকে ব্যাংক ট্রান্সফার ব্যতীত যদি আপনি শেয়ার ট্রান্সফার হবে কিন্তু ব্যাংকের মাধ্যমে হবে না, তাহলে সেটা অন্যান্য উৎস হিসেবে আয় হিসেবে যোগ হয়ে যাবে। এটা কিন্তু পরিশোধিত মূলধন হিসেবে ওই জিনিসটা তখন ওরা কনসিডার করবে না, এটা কারণ অন্যান্য উৎস হিসেবে আয় হিসেবে ধরে নেবে। পরিশোধিত মূলধন হিসেবে নগদ ব্যতীত অন্য পরিসম্পদ সেবা গৃহীত হলে সে এই বিধান প্রযোজ্য হইবে না। আর যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট থেকে ব্যাংক হিসেবে কোম্পানি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট থেকে ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যতীত কোনো অন্য যে কোনো ভাবে যে কোনো পরিমাণ ঋণ গ্রহণ করে, সেক্ষেত্রে উক্ত ঋণ যে বছর ঋণ হিসেবে গৃহীত হয়েছিল সেই আবশ্যকতার আয় হিসেবে গণ্য হবে। কারণ কোম্পানি ব্যাংক থেকে লোন নিবে, কোনো ব্যক্তি থেকে লোন নিলে সেটা অন্যান্য উৎস হিসেবে আয় হিসেবে পরিগণিত হবে। তবে সত্য থাকে যে ক্ষেত্রে উক্ত ধারায় বর্ণিত কোনো ঋণ তাহার অংশবিশেষ পরবর্তী কোনো আয় বর্ষে পরিশোধিত করা হয়, সেক্ষেত্রে এইরূপ পরিশোধিত অর্থ উক্ত পরবর্তী আয় বর্ষের আয় পরিগণনা হিসেবে বাদ যাবে। আর যেক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা সরাসরি বা ভাড়ায় এক বা একাধিক মোটর কার বা জিপ ক্রয় করিয়া এবং কোনো মোটর কার বা জিপের মূল্য রিজার্ভ পঞ্জীভূত মুনাফার পরিশোধিত মূলধনের 10% অধিক হয়, তাহলে সেক্ষেত্রে এরূপ 10% অতিক্রান্ত হওয়া অর্থের 50% আয় বর্ষে করদাতার অন্যান্য উৎস হিসেবে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে ওই রিজার্ভ যে অ্যাকুমুলেটেড প্রফিট থাকবে, সেটা যদি 10%-এর অধিক হয়, রিজার্ভ এবং অ্যাকুমুলেটেড প্রফিট দুটার যদি 10%-এর অধিক হয় কোন একটা জিপের মূল্য, তাহলে যে 10% ক্রস করবে তার 50% অন্যান্য হিসেবে আয় হিসেবে যোগ হবে। যেক্ষেত্রে কোম্পানি ব্যাংক ট্রান্সফার, ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে কোনো অগ্রিম ঋণ বা কোনো প্রকার ডিপোজিট হিসেবে 5 লক্ষ টাকার অধিক পরিমাণের কোনো অর্থ গ্রহণ করে, সেক্ষেত্রে উক্তরূপ গৃহীত অর্থ যে বছর বা অগ্রিম ঋণ বা অন্য যে প্রকার ডিপোজিট হিসেবে গৃহীত হয়েছিল সেই আয় বর্ষে
আ উম উ অন্যান্য উৎস হইতে বা আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে কোন ব্যক্তি থেকে টাকা নিলে। তবে শর্ত থাকে যে নিম্নলিখিত ক্ষেত্রে বর্ণিত ক্ষেত্রসমূহে এই উপধারা কোনো কিছুই প্রযোজ্য হইবে না। স্বামী-স্ত্রী, পিতা-মাতা বা সন্তানের নিকট হইতে এইরূপ অর্থ গ্রহণ করা হইলে এবং উহা আ দাতা ও গ্রহীতার রিটার্ন প্রদর্শিত হতে হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যদি উম উম স্বামী-স্ত্রী বা পিতা-মাতা সন্তান থেকে নিকট থেকে হয়, তাহলে দাতা এবং গ্রহীতার রিটার্ন প্রদর্শিত হতে হবে এই জিনিসটা। ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি এবং এনজিওসি ব্যুরো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহিত নিবন্ধিত কোন সংস্থা কর্তৃক গৃহীত কোন ডিপোজিট। আর যে ক্ষেত্রে রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত নহে এরূপ কোন করদাতা গৃহীত গৃহ সম্পত্তি বা তাহার অংশবিশেষ নির্মাণ বা মেরামতের জন্য বাকিতে যদি নির্মাণ সামগ্রী প্রয়োগ করেন তাহলে আয় বছর সমাপ্তির পরবর্তী ২ আয় বছর তাহলে বাকিতে করছেন কিন্তু এটা যুগ ফেলে রাখতে পারবেন না। এটা পরবর্তী ২ আয় বছর মধ্যে এটা পরিশোধ করতে হবে। অথবা ওই ২ বছর সমাপ্ত হইলে পরবর্তী বছর এটা অন্যান্য হিসেবে আয় হিসেবে যোগ হয়ে যাবে। আর অন্যান্য উৎসতে আয় পরিমাণের ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন ছিল। এটা ধারা ৭৮ ৬৮ তে বর্ণনা করা আছে যে, এই আইনের বিধানাবলী সাপেক্ষে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির অন্যান্য উৎস হইতে আয় খাতে আয় পরিগণনার ক্ষেত্রে উক্ত ব্যক্তি কর্তৃক শুধু সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে মূলধনী বা ব্যক্তিগত ব্যয় নহে এইরূপ ব্যয় খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে। আর ধারা ৬৭ এর ৫ ও ৬ ধারা অনুযায়ী ৬৭ এর উপধারার অধীন আয় পরিগণিত কোন প্রকার ব্যয় অনুমোদিত হইবে না এবং খরচ অনুমোদনের ক্ষেত্রে উক্ত খরচের যৌক্তিকতা বিবেচনা করিতে হইবে। এটা ছিল অন্যান্য উৎসহিত আয়। আর এখানে একটা ছোট্ট একটা অঙ্ক আছে। অঙ্কটা আমি একটু বলি। এখানে বলা হচ্ছে আ অন্যান্য উৎসহিত আয় ভুক্ত কোনো উৎস হইতে উৎস করকর্তন করা ও ক উস করা হয়ে থাকলে করদাতা গ্রস প্রাপ্ত হিসেবে অর্থাৎ দেখা যাচ্ছে কি যেমন মিস যমুনা বক্তৃতা দিয়ে উৎস করে ৳১০,০০০ কেটে রেখে ৳৯০,০০০ একটা চেক পেয়েছেন। তাহলে অনেকে করেন কি ৳৯০,০০০ চেক পেয়েছেন মানে ৳৯০,০০০ উনি যোগ করেন। আসলে এখানে কিন্তু আপনার আয় কিন্তু ৯০,০০০ যোগ ১০,০০০ কারণ ৳১০,০০০ তো আপনাকে চালানটা দিয়ে দিবে। তাহলে ৳১,০০,০০০ আপনাকে জমা করতে হবে। অ্যা আয় হিসেবে যোগ করতে হবে আর ৳১০,০০০ আপনি টিডিএস হিসেবে বেনিফিট নিবেন। তাহলে উৎসে কেটে রাখা আয়কর তার জন্য অগ্রিম কর পরিশোধ হিসেবে বিবেচিত হবে যা আয়কর রিটার্নে প্রদর্শন বা দাবি করতে পারবেন। এরূপ অগ্রিম কর পরিশোধ আ মোট আয়ের উপর নির্মিত কর দায়ের বিপরীতে ক্রেডিট পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি করদাতার আয়ের সকল উৎসের জন্য নির্মিত মোট আয়ের উপর কর দায়ের পরিমাণ ৳৫৫,০০০ হয়, তাহলে করদাতাকে ৳১০,০০০ বাদে অবশিষ্ট ৳৪৫,০০০ আয়কর পরিশোধ করতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে যখনই টোটাল কোন একটা টিডিএস কেটে কোন একটা টাকা দিচ্ছে তখন আপনাকে কিন্তু এই জিনিসটা আ উম এ এ আ এটা accumulate করে এটা মোট আয়তে কনভার্ট করতে হবে। এই ছিল আজকের আয়োজন। আশা করি এই ভিডিওগুলো ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাইকে শেয়ার করলে অন্যরাও জানতে পারবেন। কোন জিজ্ঞাসা থাকলে মেইল বক্সে জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আ মেইলে জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ।